ইউটিউব তো নিজস্ব অ্যালগোরিদম পাল্টে দেয়। ওই ভিডিওটিতে কিছু মানুষের এত মানে কমেন্টস আমার ভালো লাগতো না, তাও উনি দেখতেন কেন আমি সেটাও জানি না। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আগামীকাল যাচ্ছি শিলিগুড়ি, তাই আজকে জমিয়ে মাংস ভাত খাওয়ার প্ল্যান হলো এবং এই ইচ্ছেটা আমারই ছিল। প্রথমে ভাবা হচ্ছিল যে ঠিক আছে, এবার আর মাটনের দরকার নেই, কিন্তু তারপরে যেহেতু একবার ওই মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে, ব্যাস বাবা মা দুজনেই বললো যে না, অল্প করে হলেও কিন্তু খেতে হবে। কিন্তু এই বাটিটা দেখে বলো তো, বলা যাচ্ছে কি এটা অল্প পরিমাণ মাংস? একদমই নয়, যথেষ্ট মাংস দেওয়া হয়েছে। আর যেদিনই এই মাটন আর ভাত আমরা খাই না, মানে মাটনের পাতলা ঝোল আর গরম গরম ভাত, সেই দিন অন্যান্য খুব একটা কিছু খেতে ইচ্ছা করে না। ওই এটার আগে একটা তেতো জাতীয় কিছু যদি হয়ে যায়, ব্যাস তাহলেই আমার মনে হয় যথেষ্ট। কারণ আগে যদি একগাদা জিনিস আমি খাই, তাহলে ওই মাটনের যে একটা তৃপ্তি করে খাওয়ার আনন্দ, সেইটা আমি পাই না। তো সেই জন্য এইভাবেই আমরা খেয়ে থাকি, মানে একদমই ছিমছাম ভাবে মাংস ভাত স্রেফ, এটাই হচ্ছে মেনু। আর তার সঙ্গে এক পিস মেটেও ছিল। জমিয়ে আজকে খাওয়া হয়েছে। ঝোলটা এত ভালো রান্না হয়েছিল যে কি বলবো। আজকে দুপুরবেলাতে দেখছিলাম দূরদর্শনে মৌচাক দিয়েছে। এরকম দুপুরবেলা সিনেমা দেখতে, মানে এই জমিয়ে মাংস ভাত খাওয়ার পরে সিনেমা দেখতে কিন্তু দারুণ লাগে। আর এরকম টেলিভিশন কাদের বাড়িতে আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে কবে থেকে চলছে, মানে সেই কোন ছোটবেলা থেকে এই টেলিভিশন কিন্তু আমাদের সঙ্গী। একগুচ্ছ বই শর্ট লিস্ট করা কমপ্লিট হলো এই মাত্র। শর্ট লিস্ট করলাম, তার কারণ হচ্ছে এগুলো সঙ্গে করে নিয়ে যাব ব্যাঙ্গালোরে। তবে হ্যাঁ, এই এতগুলো বই তো আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, কারণ লিমিটের একটা ব্যাপার রয়েছে। তো সেই জন্য আমি যেগুলো একটু হালকা ওজনের সেগুলো নিজের সঙ্গে নিয়ে যাব। আর বাকিগুলো আমি বাবাকে একটু রিকোয়েস্ট করলাম যে যখন আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে যাব তারপরে তুমি যদি একটু পোস্ট করে দাও তাহলে খুব সুবিধা হয়। যে বইগুলো আমি নিয়েছি, মানে ভাবলাম যে এগুলো নিয়ে যাব এবারে, সেগুলো কিন্তু মানে বেশ কয়েকটা এমন রয়েছে যেগুলো আমি উপহার হিসেবে পেয়েছিলাম। যেমন এই বইটা যেটা দেখছো, এইটা আমি যেটা রাস্কিন বন্ডের শর্ট স্টোরিজ এর ওপরে বইটা, একটা জন্মদিনে পেয়েছিলাম, আমার এক ভাই আমাকে গিফট করেছিল। এই বই দুটো তো আমি আগেও দেখিয়েছিলাম, যেটা জেন অস্টিনের একটা বই দেখলে আর এইটা, এই দুটো দেখিয়ে দিয়েছি আগেই আমি একবার ভিডিওতে। আর এটা একটা খুব ইন্টারেস্টিং বই। এটা আমার বাবা একটা জায়গাতে, মানে কোনো একটা সম্মেলন বা এরকম কিছু ছিল, যেখানে আমার বাবা এই বইটা নিজে আর কি উপহার হিসেবে পেয়েছিল। এই বইটিতে মূলত সেই সব গল্পগুলি রয়েছে যেগুলি মাস্টার মশাইদের নিয়ে লেখা। তো দেখা যাক, এটা আমি একটু বাবাকে রিকোয়েস্ট করলাম যে নিয়ে যাওয়ার জন্য। বাবা খুব সাগ্রহে বলছিল যে হ্যাঁ নিয়ে যাও। আমার মনে হচ্ছিল বাবার লাগতে পারে। আর এই যে বইটা দেখছো, এটা আমার মাসির মেয়ে আমাকে গিফট করেছিল। এরকম অনেক বই রয়েছে যেগুলো আমার মাসির মেয়ে আমাকে জন্মদিনে গিফট করেছে, মানে আমার মাস্তুতো দিদির কথা বলছি আর কি। এছাড়া অন্যান্য কোনো ওকেশনেও তার মনে হয়েছে যে এই বইটা পড়ে দেখলে ভালো হবে, সেরকম ভাবেও সে গিফট করেছে। আর ওর হাতের লেখাটা ভারী সুন্দর, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেরকমটা বলছিলাম যে আমার এখানে বেশিরভাগ বই যেগুলো আমি ভেবেছি নিয়ে যাব, সেগুলো আমার সব উপহার হিসেবে পাওয়া, তার মধ্যে এটিও একটি। আমার ইউনিভার্সিটির এক বন্ধু আমাকে জন্মদিনে গিফট করেছিল। এছাড়া এই যে বইটা দেখছো, এটা না আমি অন্য একজনের জন্য একটা বই কিনতে গিয়ে আনন্দ পাবলিশার্স, যেটা গড়িয়াহাটে রয়েছে, সেখানে আমি কিনতে গেছিলাম, তখন এটা চোখে পড়েছিল। সেখানে আমি হঠাৎ করে এটা কিনে নিয়েছিলাম, রাজনৈতিক কার্টুন চর্চা। আর কোনো বইয়ের যদি পাবলিকেশন তোমাদের জানতে ইচ্ছে করে, তাহলে আমাকে কমেন্টে লিখো, আমি সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এইটা খুব ইন্টারেস্টিং, ঠাকুরমার ঝুলি। আমাদের তুলনামূলক সাহিত্যে একটা বর্ষে আর কি এটা পাঠ্য ছিল, মানে পুরো বইটা নয়, কিছু কিছু গল্প আর কি এখান থেকে পাঠ্য ছিল, যেগুলো রূপকথার গল্প। তার মধ্যে বাংলা রূপকথার গল্পের দিক থেকে এই ঠাকুরমার ঝুলিকেই দেখা হয়েছিল, যার জন্য আমরা এই বইটা আমি কিনেছিলাম সেই সময়তে। দেখো, ছোট বয়সে এই রূপকথার গল্পগুলি যতটা না ভালো লেগেছে,
বড় বয়সে জীবনে যখন একাধিক কমপ্লিকেশনস, একাধিক চিন্তা ভাবনা, প্ল্যানিং, প্লটিং, এই সবকিছুর মধ্যে মনে হয় ইস, জীবনটা যদি আবার একটু রূপকথার রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া যেত তাহলে কি ভালোটাই না হতো। আর এই বইটি একটি গ্রাফিক নভেল। এটির একটি হিস্ট্রি আছে। হিস্ট্রি হলো এটাই যে সৌরভ আমাকে এটি জন্মদিনে গিফট করেছিল বিয়ের বেশ কিছু বছর আগে, এবং সেই সময়টাতে না আমার পড়তে একদমই ব্যাপারটা, মানে আমি খুব একটা ইন্টারেস্ট পাইনি আর কি। আমার গ্রাফিক নভেলস পড়তে ভালো লাগে, কিন্তু আমি খুব একটা ইন্টারেস্টিং ব্যাপারটা তো মনে হয়নি। সেই জন্য আমি কিছুটা ওপর ওপর পড়ে, মানে প্রথম কয়েকটি পাতা পড়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে যখন ঘটনার চক্রে আমরা ইসরায়েল গিয়ে পৌঁছলাম এবং তারপরে জেরুজালেম ভালো মতন ঘুরে সেখানকার স্মৃতি নিয়ে আমরা যখন আবার দেশে ফিরলাম, আর এই বইটি যখন আবার আমি পড়তে শুরু করলাম, তখন না আমার যে কি ভালো লাগছে। আমি নিজের কাছে বারবার বলছিলাম এই একটাই কথা, যে ভাগ্যিস আমি তখন পড়িনি। এখন পড়ার কারণে ব্যাপারটা এত রিলেটেবল লাগছে। এমন কিছু কিছু স্মৃতি, যেমন ছুটির দিনে রাস্তাঘাট পুরোপুরি বন্ধ থাকে, সেই সমস্ত কথা এখানে কিন্তু লেখা রয়েছে। সত্যি আমরা আসলে ভাবি এক আর হয় আর এক। এটা কিন্তু সত্যিই আমার সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা, যেটা আজকে আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। মাংস ভাত খাওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল, আর বাবার খুব ইচ্ছে ছিল একটু আইসক্রিম খাওয়ার। সেই জন্য আমাদের এখানে তো ন্যাচারালস রয়েছে, আর এই ন্যাচারালস বললেই ব্যাঙ্গালোরের কথা মনে পড়ে। আমাদের বাড়ির কাছে খুব কাছেই ন্যাচারালস এর একটা আউটলেট আছে। তো সেখানে আমরা যে আইসক্রিমটা খেয়ে থাকি, কেসার পিস্তা, সেটাই আমি অর্ডার করেছিলাম। চলো এটা এখন খাই, আর এখন গান চালিয়ে ব্যাগটাও ভালো মতন গুছিয়ে নিই। तुमसे मोहब्बत करते हैं। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর একটু আগে আমার সব থেকে বিরক্তিকর জিনিসটা করে বসলাম, মানে সেটা হচ্ছে প্যাকিং। কারণ ওটা যেহেতু এগিয়ে রাখি আমি কাজটা, আগামীকাল তো বেরোনো, শিলিগুড়ি যাব, তো সেই জন্য আজকে আমি সব প্যাকিং ট্যাকিং করে নিয়েছি, একেবারে রেডি করে নিয়েছি। তো তোমাদের সাথে কয়েকটা কথা একটু আমার জাস্ট শেয়ার করার ছিল, সেই জন্য ভাবলাম যে এখনই বলে নিই। কালকে একেবারে ট্রেনে ওঠার পরে তোমাদের সঙ্গে দেখা হবে, তার আগে আমি আর কিছু রেকর্ড করবো না বলেই ঠিক করেছি। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা যারা আমার আলিপুর জেল মিউজিয়ামের ব্লগটা দেখেছো, সেটাতে তোমরা দেখেছো যে আমি চেষ্টা করেছি একটু, মানে অন্যান্য দিনের মতন ব্লগ আমি যেরকম করি তার থেকে এই ব্লগগুলো করতে গেলে একটু তো পরিশ্রম করতে হয়। তো আমি হয়তো একটু, মানে সিকিভাগ পরিশ্রম করেছি এবং সেখান থেকে একটা ব্লগ তৈরি করার চেষ্টা করেছি। কারণ অবশ্যই জায়গাটা এমনই যে ওই ইতিহাসটুকু বলাটা এটাই বোধহয় একটা বড় কাজ ছিল। মানে আমার যেটা আমি ব্যাকগ্রাউন্ডে যে বক্তব্যটা রাখছিলাম, ভিডিও এডিট, এই সব কিছুর পেছনে, ও হ্যাঁ, মিউজিকটার জন্য আমাকে একটু পরিশ্রম করতে হয়েছে। কারণ তার আগে আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চুজ করছিলাম, প্রথমে দেখাচ্ছিল যে ওটা কপিরাইট ফ্রি, কিন্তু যতবার আমি ভিডিওটা এডিট করে আপলোড করছিলাম ততবারই দেখাচ্ছিল যে ওটা কপিরাইট কন্টেন্ট, মানে কপিরাইটেড কন্টেন্ট, যার জন্য ওটা আমি কিছুতেই পাবলিশ করতে পারছি না। আমার একটা দিন আমার পুরো এটাতেই চলে গেছিলো। পরের দিন আমি ফাইনালি একটা মানানসই মিউজিক, যেটা তোমরা শুনে অনেকেই রেকগনাইজ করেছো, শাহরুখ খান অভিনীত স্বদেশ সিনেমাটার একটা ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা থিম মিউজিক, যেটা সেটাই আমি ইউজ করেছিলাম, সেটা কপিরাইট ফ্রি ছিল। তো সেটা করার পর, মানে এইটার জন্য যে পরিশ্রমটা করেছি, এবং এটা আমি আগেও এক্সপিরিয়েন্স করেছি, এটা আমার কাছে নতুন নয়, সেটা হচ্ছে যে ইউটিউব তো নিজস্ব অ্যালগোরিদম পাল্টে দেয়। মানে ধরো অন অ্যান অ্যাভারেজ যেরকম আমি ভিউজ কিছুদিন আগে অবধিও পাচ্ছিলাম আমার ভিডিওতে, সেটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। এটা আমি আগেও যথাযথভাবে এক্সপিরিয়েন্স করেছি, এবং সেটার জন্য স্বাভাবিকভাবেই একজন ক্রিয়েটার হিসেবে, আমি যদিও খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্রিয়েটার, মানে খুবই সাধারণ একজন ছোট ক্রিয়েটার আমি, কিন্তু আমারও খারাপ লেগেছিল, মানে আমারও একটু মন খারাপ হয়ে গেছিলো, মুড অফ হয়ে গেছিলো বলতে পারো, যে এরকমভাবে এতটা কেটে কুটে করলাম, কিন্তু তারপরে সেই রকম রিচ এই ভিডিওটা পেলো না, এতটা খারাপ লাগলো। কিন্তু তারপরে ওই ভিডিওটিতে কিছু মানুষের এত, মানে কমেন্টস আমি দেখতে, আমার নজরে এলো সেই কমেন্টসগুলো, সেই প্রসঙ্গেই আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি যখন ইসরায়েলে ছিলাম
তখন একজন ব্যক্তি আমার ভিডিওতে ক্রমাগত কমেন্ট করতেন এবং সবকটাই নেগেটিভ কমেন্ট। ওনার কোনো ভিডিওই আমার ভালো লাগতো না, তাও উনি দেখতেন কেন আমি সেটাও জানি না, কিন্তু কমেন্ট করতেন যে বিভিন্ন রকমের, মানে একটা যেমন তার মধ্যে ছিল যে তোমার শেষে বাই বলাটা ভালো লাগে না, মানে আরও অন্যান্য অনেক কিছু আছে, পছন্দ হয় না এরকম ব্যাপার স্যাপার। তো উনি একবার ওরকম কমেন্টে লিখেছিলেন যে তোমার কিছু তোষামতকারী ফ্যান আছে। এবং এই আলিপুর জেল মিউজিয়ামের ভিডিওতে এই কমেন্টগুলো পড়ার পরে, মানে যেভাবে তোমরা লিখেছো, যেভাবে ভিডিওটির প্রশংসা করেছো, ওনার কাছে তোমরা হয়তো তোষামতকারী ফ্যান আমার, কিন্তু আমার কাছে তোমরা সেউতি স্টোরিজের এই ছোট্ট একটি 16,400 সামথিং পরিবারের নিকটাত্মীয়। এবং তোমাদের এই কমেন্টগুলো পেয়ে আমি এতটা উৎসাহ পেয়েছি ভিডিওটা ক্রিয়েট করার পরে। আমার মনে হয়েছে যে না, আমি হয়তো কিছু ভালো করেছি, যার জন্য এই মানুষগুলো এই রকমভাবে মর্মস্পর্শী কমেন্ট আমাকে লিখে গেছেন আমার এই ভিডিওটিতে। আমি এই রকম হয়তো ফিল কখনো আগের কোনো ভিডিওতে করিনি, যতটা আমি ধরো আমার একটা বার্সেলোনার যে প্লেলিস্ট রয়েছে, আমি বার্সেলোনা যখন গেছিলাম সেখানে আমার একটি ভিডিও আছে, যেটা আমি এখনও মাঝে মাঝে গিয়ে দেখি যে এত খেটে খুঁটে ভিডিওটা করেছিলাম, মাত্র 1700 সামথিং ওই ভিডিওটাতে ভিউ হয়েছিল। এবং সেটার জন্য আমার কাছে একটা দুঃখজনক সেই ব্যাপারটা ছিল যে এরকম হলো, মানে আমি এতটা এটার জন্য খাটলাম, পরিশ্রম করলাম, লেখালেখি করলাম একটা বলার জন্য, তার জন্য এরকম আমার ভিউ কাউন্ট দেখাচ্ছে, এটা ঠিক হলো না, এরকম মনে হলো। কিন্তু তারপরে আমি আবার ওটাকে রেকগনাইজ করলাম যে যে সমস্ত মানুষ মানে ক্রমাগত আমাকে এইভাবে উৎসাহ দিয়ে যান, শুরু থেকে আমি জবের থেকে ভিডিও করছি, এরকম অনেকেই আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন কিন্তু হয়তো কমেন্ট করা হয় না, মানে কমেন্ট হয়তো করেন না, কিন্তু এটা আমি জানি যে তারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং প্রেজ করেন। তো সেই মানুষগুলোকে মানে আমি সব সময়তে মনে করি যে তারা হচ্ছেন আমার পরিবারের নিকটাত্মীয়, এবং তারা যখন একবার বলে দেন যে সেহতি এটা খুব ভালো লাগলো, খুবই সুন্দর একটা ভ্লগ উপহার দিলে, তখন আমার মনে হয় যে না, আমি কিছুটা হলেও পেরেছি। তো অ্যালগোরিদম দেখো পাল্টাতে থাকে, অ্যালগোরিদমের জন্য হয়তো রিচ ডাউন হয়ে যায়, কিন্তু থেকে যান হচ্ছে এই মানুষগুলি যাদের জন্য আমি আবারও নেক্সট একটা ব্লগ ভালো করে বানানোর উৎসাহটা পাই। এবং আশা করব যে তোমরা আগামী দিনেও আমার সঙ্গে এইভাবে থাকবে। এটা আমার একটা রিকোয়েস্ট বলতে পারো, একটা আবদার। কারণ সত্যি যিনি এই কমেন্টটা করেছিলেন যে তোষামতকারী ফ্যান আছে, আমি জানি না যে আমাকে তোষামত করে তোমাদের কি পাওয়ার আছে, রাদার আমার তোমাদের কি দেওয়ার আছে, সেটা আমি সত্যিই জানি না, কিন্তু ওনার মনে হয়েছিল। তবে ওইটা আমি আবার তোমাদের কাছে ক্ল্যারিফাই করলাম, কারণ তোমাদের এটা জানানো উচিত বলে আমার মনে হয়েছে। কারণ সত্যি আমি যখন একটু আমার মুডটা অফ হয়ে যায় কোনো কারণে, একটা সুন্দর ক্রিয়েশনের পরে, মানে যেটা আমি মনে করেছি যে আমি স্যাটিসফাইড, আমি ভীষণ খুঁতখুঁতে, আমার যতক্ষণ না প্রপারলি একটা ভিডিও এডিটেড হয়, সেটা আমার অন্যান্য দিনের ব্লগও বলতে পারো, যতক্ষণ না প্রপারলি আমি এডিট করে উঠতে পারি আমি কিন্তু পোস্ট করতে পারি না, আমার একটা অশান্তি বলতে পারো এটা। তো সেরকম একটা জায়গাতে যখন এটা এফার্ট দিয়ে বানানো এবং সেখানে তোমাদের এই ধরনের কমেন্টসগুলো আমি পেলাম, আমি সত্যিই থ্যাঙ্কফুল তোমাদের প্রত্যেকের কাছে। আশা করবো যে আগামী দিনেও তোমরা আমার সাথে থাকবে। যাই হোক, আর কথা বাড়াবো না, এটাই জাস্ট বলার ছিল। আগামীকাল তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে ট্রেনে উঠে, অ্যাজ ইউজুয়াল আমার ট্রেন তো রয়েছে দুপুরবেলাতেই। তো চলো যেতে যেতে তারপরে কথা হবে তোমাদের সঙ্গে। আমাকে স্টেশনে বাবা ছাড়তে এসেছিল। আমরা প্রায় 1 ঘন্টা মতন হাতে সময় নিয়ে এসছিলাম, কারণ রাস্তাঘাট যেরকম এখন যানবহুল হয়ে রয়েছে, সেখানে আগের বারে আমরা বেশ ভালোই বিপদে পড়ে গেছিলাম। মানে লাস্ট মোমেন্টে একটু টেনশন হচ্ছিল যে ঠিকঠাক সময় পৌঁছতে পারবো তো সেই জন্য সঠিক সময়তেই উঠে পড়েছি। আর প্রথম দিকে যখন বুকিং হয়েছিল টিকিটের, সেই সময় ওয়েটিং লিস্টে ছিল, তারপরে দেখা গেল যে না, উইন্ডো সিট পাওয়া গেছে। তো অতএব জানলা দিয়ে এখন দেখতে দেখতে চলেছি শিলিগুড়ির পথে। ও হ্যাঁ, এই বইটির কিছু কিছু গল্প এখনো পড়া বাকি রয়েছে। ভেবেছিলাম একেবারে ব্যাঙ্গালোরে গিয়ে পড়বো, কিন্তু এখনই ভাবলাম যে পড়া শুরু করি। আর ট্রেনে পড়বো কি অবস্থা এমন হয়ে রয়েছে, আমার মুখ দেখেই বুঝতে পারছো।
যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে যখন অনেকে মিলে যাতায়াত করে তখন বর্তমানে অন্তত রাজনৈতিক বিষয় আলোচনা ছাড়া আর অন্য কোনো বিষয় মানুষের কিন্তু কথা বলার নেই। তো সেটাই চলছিল ব্যাকগ্রাউন্ডে। তার তখন মনে হলো যে না, এইরকম পরিস্থিতিতে বই পড়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। থাক না হয় আরো কিছুক্ষণ পরেই পড়া যাবে। বিকেলের দিকে চা আর স্ন্যাক্স জাতীয় খাবার দাবার দিয়েছিল, তার মধ্যে এই যে একটা প্রোটিন বার মতন জিনিস দিয়েছিল সেটা রেখে দিয়েছিলাম। আর তার সঙ্গে আরো একটা জিনিস দিয়েছিল যেটা আবার দেখালে অনেকের অনেক কিছু মনে হতে পারে, সেটা হচ্ছে এই যে ঝালমুড়ি। ঝালমুড়িটা আবার আমি বাঁচিয়ে রেখেছিলাম, পরে আবার এক প্রস্ত চা নিলাম, কারণ ওই বিকেলের চাটা এত তাড়াতাড়ি দিয়ে দেয় যে সেই সময় ঠিক বিকেলের চা বলে মনে হয় না, সেই জন্য আবার পরে আরেক প্রস্ত চা নেওয়া হলো। আর এই যে এখন আমার কিছুক্ষণের মধ্যেই পছন্দের স্টেশন এসে উপস্থিত হবে, আর সেটা হলো মালদা স্টেশন। মালদাটা ঢুকলেই আমার মনে হয় কি আনন্দ কি আনন্দ, কেন কে জানে। মালদার সাথে আমার অদ্ভুত কিছু একটা বোধহয় কানেকশন আছে। স্টেশনটা যেই মুহূর্তে এসে পৌঁছয় না, ব্যাস আমি পুরো ওই দিকেই তাকিয়ে থাকি। মনে হয় ইস, এখানে যদি একটুখানি নেমে দাঁড়ানো যেত। কিন্তু আজকে এমনিতেও খুব একটা বেশিক্ষণের জন্য মালদা স্টেশনে দাঁড়ায়নি। এরম ফাঁকা ফাঁকা স্টেশন চত্বর দেখলে মনে হয় মনের মধ্যে কত ধরনের স্মৃতি যেন ভিড় করে আসছে। তোমাদের আমি আগেও বলেছি যে আমি সাধারণত ট্রেনে যদি খাবার নেওয়ারই থাকে তাহলে সেটা আমি ভেজ খাবারই নিই। তো শতাব্দীর এই খাবারটা তো অনেকেই জানো। টোটাল খাবারটার মধ্যে ভাত, ডাল আর ওই ভাজাটাই যা একটু ঠিকঠাক করে খাওয়া যায়। অন্যান্য বার যখন শীতকালে ট্রাভেল করি তখন ওই ঠান্ডার মধ্যে আইসক্রিমটা খেতে ইচ্ছে করে না, তবে আজকে নিয়েছি। আর এই আইসক্রিমটা খাওয়ার পরে মনে হচ্ছে যে গোটা মেনুর মধ্যে এই আইসক্রিমটাই বোধহয় সব থেকে ভালো খাবার ছিল। আজকে হলো পরের দিন, আর পরের দিন আবার আমি দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, যেখানে প্রথমেই দেখাতে হয় পলি রানীকে। আর পলি রানীর সঙ্গে আমার যে ভাই হালুয়া তাকেও কিন্তু আমি নিয়ে এসেছি এবারে। কারণ ওই যে আমরা যখন বেরিয়ে যাই, ধরো আমি আর সৌরভ, সেই সময়তে পলি বেচারা একা একা বসে থাকে, ওর আর গল্প করার সঙ্গী নেই, তো সেই জন্য হালুয়াকে নিয়ে এলাম। আর তারপরেই সটান চলে এসেছি ছাদে, কারণ তোমরা তো জানোই শিলিগুড়ি থেকে যখনই আমি ব্লগটা শুরু করি তখন ওই একবার ছাদে তো আমি আসবই, কারণ কি কি নতুন গাছ এলো সেটা একটু দেখার ইচ্ছে থাকে। এর মধ্যে বেশ কয়েকটা নতুন ফুল গাছও দেখতে পাচ্ছি। আর এই যে জারবেরা হয়ে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না। আর সাদা জবাটা আমার ভীষণ স্নিগ্ধ লেগেছে। একটা নতুন গাছ দেখলাম, সেটা হচ্ছে ব্লিডিং হার্ট। আমি কিন্তু ব্লিডিং হার্ট আগে দেখিনি, প্রথমবার দেখলাম। তো সেটা বেশ সুন্দর এবং খুবই অন্যরকম লাগলো ফুলটা। মানে একেবারে মুখের কাছটাতে কি সুন্দর একটা গোলাপি রঙের ফুলের অংশ দেখতে পাচ্ছি। তোমাদের কাদের বাড়িতে এই গাছটি রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ সুন্দর লাগলো। কালকে রাত্রিবেলা যখন আমি ফিরেছি, মানে হচ্ছে শতাব্দী কালকে একটু লেট করেছে, 11:10 এনজেপি ঢুকিয়েছে শতাব্দী। তারপরে যা বৃষ্টি সেই সময় শুরু হয়েছে। আর এনজেপি যারা রিসেন্ট টাইমসে গেছো তারা তো জানোই, বেশ অনেক বছর ধরেই রাদার, মানে এখনও কনস্ট্রাকশন চলছে। হ্যাঁ, একদম আলাদাই সিচুয়েশন হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, এত কিছুর মধ্যে দিয়ে মানে ঠিকঠাক মতন পৌঁছে গেছিলাম, তবে একটু দেরি হয়ে গেছিলো, মানে 12টা মতন বেজে গেছিলো রাত্রে পৌঁছতে। খুব বেশি দেরি না হলেও ওই একটুখানি আর কি। তো তখন আর ভিডিওটা আমার এন্ড করা হয়নি, তো সেই জন্য আজকে ব্লগটাকে ফাইনালি আমি এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানিও অবশ্যই, আর যদি ভালো লাগে
তাহলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।